আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আরেকটিবার গল্প। পর্ব সংখ্যা 12, লেখনীতে ইশরাত ইতি। অন্তরা শুয়েছিল। ইদানিং তার শরীরটা ভালো নেই, অনেক দুর্বল লাগে এবং মাথা ঘুরতে থাকে। রওশনারা তার ঘরে ঢুকে সামিউলকে ডাকতে থাকে। অন্তরা উঠে বসে শাশুড়ির দিকে তাকিয়ে বলে, সামিউল তো নেই মা, অফিসে গিয়েছে। ও। রওশনারা অন্তরার ঘর দেখতে থাকে। ঘরটা অন্তরা বেশ চমৎকার করে সাজিয়েছে। অন্তরা তার শাশুড়ির দিকে তাকিয়ে আছে। রওশনারা অন্তরার মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, শুনলাম শরীর নাকি ভালো নেই তোমার। আমিরুন আছে, কোনো দরকার লাগলে ওকে ডেকে নিও। কিছু হলে তো আবার আমার দুর্নাম হবে। রওশনারা চলে যায়। অন্তরা সেদিকে তাকিয়ে থাকে। সামিউল বিকেলে বাড়ি এসে দেখে অন্তরা কাঁদছে। সামিউল অন্তরাকে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে, মা কিছু বলেছে? অন্তরা বলে, মা এসে আমার খোঁজ নিয়েছে, দেখতে এসেছিল আমি কেমন আছি। সামিউল হাসে। এতে কান্না করার কি হলো বুঝতে পারে না। মেয়েদের এই একটা ব্যাপার তার মাথায় ঢোকে না, যেখানে খুশি হওয়ার কথা সেখানে কাঁদে। ভাবি, রওনাফের একটা কাহিনী বলি আপনাকে। রওনাফ বোধহয় আপনাকে বলেনি। আমরা বন্ধুরা সবাই নেপাল গিয়েছিলাম, কারোর ফ্যামিলির সাথে নেইনি, প্লেনে। কি হচ্ছে জাহাঙ্গীর, খেতে বসে এত কথা বলছিস কেন? জাহাঙ্গীরকে থামিয়ে দেয় রওনাফ। পাশ থেকে আশিক বলে, এই তোর ডাক্তার না হয়ে প্রফেসর হওয়া উচিত ছিল, সব ব্যাপারে সবাইকে কথা শোনাতে থাকিস। ভাবি, পুরো গল্প আমি বলছি। প্লেনে সবাই এক মন্ত্রীর আশেপাশে বসেছিলাম, মন্ত্রীর নাম বলবো না। সে রওনাফকে দেখে, ওর সাথে কথা বলে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সরাসরি প্লেনই রওনাফকে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। রওনাফ তখন তাকে বলল সে বিবাহিত। সে মানলই না। দেশে ফিরে সে রওনাফের বাড়িতে আসে দেখার জন্য রওনাফ সত্যি বিবাহিত কিনা। এসে দেখে রওনাফ শুধু বিবাহিত না, তার 2 যমজ ছেলে মেয়েও আছে। শাইমি নাবিল তখন 3 বছর বয়সী। খাবার টেবিলে বসা অন্যরা হো হো করে হাসতে থাকে। রওনাফ মাথা নিচু করে খাচ্ছে। পূর্বে রওনাফের আরেকজন বন্ধু জুনায়েদের পাতে মাংস তুলে দিতে যাবে, তখন জুনায়েদ উর্বিকে বলে, আপনারা কোথাও ঘুরতে যাননি ভাবি? এই শীতে তো সবাই ইচ্ছে মতো ট্যুর দিচ্ছে। জুনায়েদের স্ত্রী রাবেয়া বলে, তোমার মনে হয় তোমার বন্ধু কোথাও নিয়ে যাবে ঘুরতে? সে তো তোমাদেরই বন্ধু। কেন ভাবি এরকম বলছেন কেন? আমরা কি করলাম? আমরা আমাদের স্ত্রী নিয়ে ঘুরি না? জাহাঙ্গীর উত্তর দেয়। জাহাঙ্গীরের স্ত্রী মিতা ব্যঙ্গ করে বলে, তুমি শেষ কবে আমাদের নিয়ে ঘুরেছ সে তো আমার মনেই নেই। কখনো নিয়ে গিয়েছিলে কোথাও? আচ্ছা, তাহলে একটা কথা। বেশ, এবার তাহলে আমরা সবাই মিলে একটা ট্যুর দেই, চলো। শুধু স্বামী স্ত্রী যাব, কোনো বাচ্চা কাচ্চা নেব না। আশিক সম্মতি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তুনার মাও কয়েকদিন ধরে খুব বলছে, চল এবার সবাই একসাথে একটা ট্যুর দিয়ে আসা যাক। সবাই তার কথায় সম্মতি জানায়। রওনাফ ঠান্ডা গলায় বলে, আমি ব্যস্ত, এমনিতেই বেশ কয়েকবার ছুটি নিয়েছি। একজন ডাক্তার হয়ে আমি এরকম করতে পারি না। কোথাকার কোন মহাপুরুষ এসেছে, ব্যঙ্গ করে জবাব দেয় জাহাঙ্গীর। রওনাফ রেগে বলে, তোদের দেখে মনে হয় না তোদের বয়স হয়েছে, ছেলেমেয়েরা সব স্কুলে পড়ছে, খুব হাস্যকর। এই বয়সে তুই বিয়ে করতে পারলে আমরা একটু ঘুরতে পারবো না? মৌমিতা রওনাফের দিকে তাকিয়ে থাকে, কথাটি বলে। রওনাফ চুপ হয়ে যায়। সবাই উচ্চ শব্দে হাসতে থাকে। উর্বির ইচ্ছে করছে সেখান থেকে চলে যেতে। আমরা অত কথা শুনতে চাই না রওনাফ ভাই, আমরা যাচ্ছি, আর আপনিও যাচ্ছেন নতুন ভাবিকে নিয়ে আমাদের সাথে। সেটা যদি না হয়, এটাই আমাদের শেষ আশা আপনাদের বাড়িতে, বলে রাবেয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, লামিয়া বলে ওঠে। জাহাঙ্গীর রওনাফের দিকে তাকিয়ে বলে ওঠে, শোন রওনাফ, এখন নয়, শাইমি নাবিলের এক্সাম শেষে, তখন তোর কোনো কথা আমরা শুনছি না। তার সাথে তাল মিলিয়ে বলে অন্যরাও। বাড়ির ল্যান্ডলাইনে কেউ বারবার ফোন দিচ্ছে। উর্বি নিচে যায়, গিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে একজন ভদ্রমহিলা সালাম দেয়। উর্বি সালামের উত্তর দেয়। ভদ্রমহিলা বলে, আমি শাইমের স্কুল থেকে বাংলা শিক্ষিকা বলছি। আমি কি শাইমের বাড়ির কারোর সাথে কথা বলছি? জি বলছেন, বলুন কি দরকার? আপনি শাইমের কি হন? উর্বি ইতস্তত করে বলে, আপনি বলুন না কি দরকার। আপনাদের বাড়ি থেকে এখনই কাউকে স্কুলে এসে আমার সাথে দেখা করতে হবে। কেন, কি হয়েছে জানতে পারি? সেটা আসলেই বুঝতে পারবেন। ভদ্রমহিলা ফোন রেখে দেয়।
উর্বি তার ফোন দিয়ে রওনাফের নাম্বারে বারবার ফোন দিচ্ছে, ফোনটা বন্ধ। উর্বি চিন্তায় পড়ে যায়, এখন কি করবে সে? উর্বির আজ অফ ডে ছিল। উর্বিকে তৈরি হতে দেখে রওশনারা জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছ মা? হ্যাঁ মা, একটু বের হচ্ছি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আপনি মনে করে দুপুরের ঔষধটা খেয়ে নেবেন। সাইমিদের স্কুলের বাংলা শিক্ষিকা আদরি ইয়াসমিনকে টিচার্স রুমে পাওয়া গেল। সাইমি একটা চেয়ারে বসে আছে, সে কাঁদছে। উর্বি কক্ষে ঢুকে দেখে সাইমি কাঁদছে। আদরি ইয়াসমিন উর্বিকে জিজ্ঞেস করে, আপনি কে? আমি সাইমির বাড়ি থেকে এসেছি। ও, আপনার সাথেই কথা হয়েছিল আমার, আপনি সাইমির কি হন? উর্বি বলে, এটা জানা কি খুব জরুরি? অবশ্যই, আমি সম্পর্কে ওর মা হই। শব্দগুলো খুব স্পষ্টভাবে উচ্চারণ করে উর্বি। আদরি ইয়াসমিন অবাক হয়ে তাকায়। আপনি সাইমির মা? জি। বয়স কত আপনার? 30। একজন 30 বছরের মায়ের 16 বছরের মেয়ে, এর ব্যাখ্যা কি? ওয়েট, রওনাফ করিম খানের ব্যাপারে যা শুনেছি তা তাহলে সত্যি? আপনি দয়া করে বলবেন কি হয়েছে, আমার মেয়ে কাঁদছে কেন? উর্বি কাটকাট বলে ওঠে। সাইমি ক্লাস টাইমে তার ছেলে বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে বেড়ায়, আপনি জানেন সেটা? উর্বি হতবাক হয়ে যায়। সে সাইমির মুখের দিকে তাকায়, সাইমি কাঁদছে। সে উর্বিকে বলে, আমি কিছুই করিনি, বিশ্বাস করুন। উর্বি সাইমিকে বলে, তুমি শান্ত হও, আমি দেখছি। আদরি ইয়াসমিনের দিকে তাকিয়ে উর্বি বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, সাইমি এমনটা কেন করবে? দেখুন, আমাদের কোথাও ভুল হয়নি। আমাদের জীববিজ্ঞানের শিক্ষক হাসান সাহেব নিজে তাদের একটা রেস্তোরাঁয় হাতে নাতে ধরেছে। ছেলেটি ঢাকা সিটি কলেজের ছাত্র, সামনে ওর এক্সাম, কত ব্রাইট স্টুডেন্ট ও, ডক্টর রওনাফের মেয়েও। ব্যাপারটা আমি এবং হাসান সাহেবের মধ্যেই আছে। সাইমি খুব ভালো ছাত্রী, আমরা ওর ভালো চাই, তাই বিষয়টা আপনাদের জানানো হয়েছে। ওকে বাড়ি নিয়ে যান, ওকে বোঝান। উর্বি সাইমির সামনে গিয়ে দাঁড়ায়। সাইমি কাঁদতে কাঁদতে বলে, আপনি প্লিজ পাপাকে কিছু বলবেন না, আমি এরকম আর কিছু করব না কখনো। আপনি প্লিজ পাপাকে বলবেন না, পাপা আমাকে মেরেই ফেলবে। উর্বি সাইমির গালে হাত রেখে বলে, আমি কাউকে কিছু বলবো না, তুমি চোখ মোছো, বাড়ি যেতে হবে আমাদের। রওনাফ শুকনো মুখ নিয়ে ঘরে ঢোকে। উর্বি বইয়ে মুখ গুজেছিল। রওনাফের আওয়াজ পেয়ে সেদিকে তাকায়, তাকিয়ে বলে, আপনি কি অসুস্থ? কই না তো, সেরকমই দেখাচ্ছে। ও, তেমন কিছু না, আই এম অল রাইট। তারপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢোকে। উর্বি বই রেখে উঠে পড়ে। রওনাফ ওয়াশরুম থেকে বের হলে তাকে বলে, আপনার খাবার টেবিলে দিয়ে দেব? না, পরে খাবো। আজ সাইমির স্কুলে গিয়েছিলে? মা বলল। উর্বি থতমত খেয়ে বলে, হ্যাঁ, ওর বাংলা টিচার ফোন দিয়ে বলেছিল ওর শরীরটা নাকি ভালো লাগছে না, তাই গিয়ে নিয়ে এসেছি। আপনি অপারেশন থিয়েটারে ছিলেন তখন, আপনার নম্বর বন্ধ ছিল, জানাতে পারিনি। সে কি, তারপরে তো কেউ জানাতে পারতো, আশ্চর্য। সাইমি এখন ঠিক আছে? মনে হচ্ছে লো ব্লাড প্রেশার ওর। তা তো হবেই, কিছু মুখে দেয় না সারাদিন। রওনাফ একটু থেমে বলে, তুমি না চাইতো আমার পরিবারের সমস্যাগুলো সামলাতে হচ্ছে তোমাকে। উর্বি কিছু একটা বলতে যাবে, তখনই দরজার ওপাশ থেকে আমিরুন ডাকে, ভাবি ভাত খাইতে আসেন, খাবার দিয়ে দিছি। রওনাফ উর্বির দিকে তাকায়, তুমি এখনো খাওনি? মা বললেন আপনি একা একা খান, তাই আমি যেন আপনার সাথে খাই। মা বললেই সেটা করতে হবে? আশ্চর্য। কণ্ঠে বিরক্তি ভাব রওনাফের। উর্বি অবাক হয়ে তাকিয়ে দেখে তাকে। এত রেগে যাওয়ার কি হলো? তার তো কোনো অসুবিধে হচ্ছিল না। বিয়েটা মায়ের কথায় করতে পেরেছে, এখন নাটক করছে। ভারী অদ্ভুত লোক। সাইমি ঘর অন্ধকার করে শুয়ে আছে। রওনাফ বাইরে থেকে ডাক দেয়, মামুনি। সাইমি উঠে বসে। তার ভীষণ ভয় করছে। ওই মেয়েটা পাপাকে সব বলে দিয়েছে। রওনাফ ঘরে ঢুকে বাতি জ্বালায়। এই সময় ঘর অন্ধকার করে বসে আছো কেন মামুনি? না পাপা, এমনি। শর্মি কোথায়? দাদির ঘরে গিয়েছে। তোমার কি অবস্থা? এরকম করে চললে সামনে পরীক্ষা দেবে কিভাবে? সাইমি কিছুই বুঝতে পারছে না। তার বুক ধুকপুক করছে। তার পাপা যদি সব জেনে যায় তাহলে কি পাপা তাকে চড় মারবে, যেমন মাহাজাবিনের পাপা মাহাজাবিনকে মেরেছিল? রওনাফ বলে, আমার মাঝে মাঝে ইচ্ছে করে ডাক্তারি ছেড়ে তোমাদের 3 ভাই বোনেরকে সব সময় দিই। তোমরা যে যার মতো করে থাকো, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। সাইমি শীতেও ঘামতে থাকে। রওনাফ বলে, আজ শরীর বেশি খারাপ করেছিল মামুনি? সাইমি এবার বুঝতে পারে তার পাপার কাছে ওই মেয়েটা তার অসুস্থতার অজুহাত দেখিয়েছে। সে কিছুটা স্বস্তি পায়।
মাথা নাড়িয়ে নিচু স্বরে জবাব দেয়, একটু খারাপ করেছিল পাপা। দরজার ওপার থেকে উর্বি উকি দিয়ে বলে ওঠে, ইনস্ট্যান্ট স্ন্যাক্স বানিয়েছি শর্মি, খাবে তুমি? শর্মির থেকে কোনো উত্তর পাওয়া যায় না। সে বিছানায় উপুর হয়ে পেটে হাত দিয়ে কাতরাচ্ছে। স্বামী বই থেকে মাথা তুলে তাকায়। উর্বি ঘরের ভেতরে ঢুকে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে শর্মি, পেটে ব্যথা আন্টি? উর্বি বলে, পিরিয়ড হয়েছে, গরম পানি এনে দেব? শর্মি মাথা নাড়ায়। উর্বি বিছানার এক পাশে বসে বলে, কি হয়েছে খুলে বলো। কাতরাতে কাতরাতে বলে, চটপটি খেয়ে এসেছি স্কুল থেকে, আপনি প্লিজ পাপাকে বলবেন না। উর্বি হেসে ফেলে, তারপর বলে, সিক্রেট রাখবো? সাইমি উর্বির দিকে তাকায়। উর্বি সাইমের চোখে চোখ রেখে শর্মিকে বলতে থাকে, তোমাদের এত সিক্রেট পেটে রাখতে রাখতে আমার পেট তো রীতিমতো ফুলে যাচ্ছে, এর বিনিময়ে আমি কি পাবো? সাইমি মাথা নিচু করে হাসে, তারপর নিচু স্বরে বলে ওঠে, থ্যাঙ্কস আন্টি পাপাকে কিছু না বলার জন্য। উর্বি ব্যাগ গোছাচ্ছিল। রওনাফ এসে মাথা থেকে টুপি খুলে আলমারিতে তুলে রেখে উর্বির দিকে তাকায়। সে এইমাত্র জুমার নামাজ আদায় করে ফিরেছে। পরনে তার ধবধবে সাদা রঙের পাঞ্জাবি। উর্বি এক পল রওনাফের দিকে তাকায়। রওনাফ নিচু স্বরে বলে, আমি দুঃখিত, তোমার মা অসুস্থ, আমি যেতে পারছি না, ওনার কাছে ক্ষমা প্রার্থী। উর্বি ম্লান হেসে বলে, এভাবে কিছু বলার নেই, তাছাড়া মা অসুস্থ নয়, আমাকে দেখতে চাইছেন বলে মিথ্যে বলছি, এমনিতে তো আমি যেতাম না। রওনাফ দাঁড়িয়ে থাকে চুপচাপ। রওশনারা চেঁচামেচি শুরু করে দিয়েছে তার বড় ছেলের উপর। উর্বিকে এভাবে একা একা কেন ছাড়া হচ্ছে তাই। রওনাফ বারবার মাকে বোঝাচ্ছে তার অনেক কাজ আছে, তবুও চেঁচামেচি কমছে না। কিছু সময় বাদে রওশনারা মুখ ভার করে পায়চারি করে উর্বি তার ব্যাগ রেখে রওশনারার ঘরের সামনে এসে দাঁড়ায়। মা। রওশনারা তাকায়। মা, আমি তবে এবার রওনা দিলাম, আপনি ভালো থাকবেন, ঔষধ ঠিক মতো খাবেন। রওশনারা বলে, 2 দিন কিন্তু, দেরি করবে না, মনে থাকে যেন। উর্বি হেসে মাথা নাড়ায়। রওশনারার কাছে সেই হাসি বড্ড মধুর লাগে। উর্বি বলে, 2 দিনের বেশি থাকতেও পারবো না মা, আমার অফিস আছে। তবুও বাপের বাড়ি গেলে মেয়েদের পা আটকে যায় কি না? মজার ছলে বলে ওঠে রওশনারা। ঠিক আছে, আপনি আমাকে একটা কথা দিন এবার। কি কথা? কৌতূহলী হয়ে রওশনারা জানতে চায়। উর্বি বলে, অন্তরার উপর কোনো চেঁচামেচি করবেন না, সেদিন যেমন আদর করেছিলেন তেমনই আদর করবেন। অন্তরা ঘরের দরজা খোলাই ছিল। সে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, তার শরীরটা বেজায় খারাপ। উর্বি ঢুকে বিছানায় বসে। অন্তরা উঠে বসতে চায়। উর্বি বাধা দেয়। আপনি রওনা দিচ্ছেন ভাবি? এখনই দেব। একটু যে নিচে নামবো তাও পারছি না, মাথা তুলে দাঁড়াতেই পারছি না। তোমার নামতে হবে না, তুমি বিশ্রাম করো। যে কোনো সমস্যার কথা আমিরুনকে জানিও, ও সব করে দেবে। তাছাড়া তোমার মেজ ভাবি 2-1 দিনের মধ্যে এসে পড়বে। অন্তরা মাথা নাড়ায়। আপনি না থাকলে বাড়িটা অন্যরকম হয়ে যাবে ভাবি, ফাঁকা ফাঁকা হয়ে যাবে। উর্বি হাসে। অন্তরা বলতে থাকে, হাসবেন না ভাবি, আপনাকে যে কতটা পছন্দ করে ফেলেছি আপনি জানেন না। শর্মিকে বলে উর্বি গাড়িতে ওঠে। শর্মির বলতে ইচ্ছে করছে সে আন্টিকে মিস করবে, কিন্তু পাশে নাবিল দাঁড়িয়ে, তাই সে চুপ করে থাকে। উর্বি গাড়িতে উঠে বসে জানালা দিয়ে রওনাফের দিকে তাকায়। রওনা ফোনে কথা বলছে। উর্বি কেন এমনটা করলো উর্বি জানে না। সে কেন তাকালো রওনাফের দিকে? ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। নাবিল বিড়বিড় করে বলতে থাকে, থাক, 2 দিন শান্তিতে থাকতে পারবো। সাইমি আর শর্মি কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে থাকে। তহুরা একটা পেয়ালায় কিছু কাঠবাদাম নিয়ে এসে উর্বির সামনে রাখে, তারপর উর্বির পাশে বসে। উর্বি মাথা তুলে ভাবির দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, মায়ের মিছিমিছি অসুস্থতার কথা বলা উচিত হয়নি, এমনি বললেই চলে আসতাম। তহুরা জবাব দেয় না। নে বাদাম খা। ভাত খাবি এখন? ভাত বেড়ে দেই? না, পরে। হ্যাঁ রে, জামাইয়ের সাথে কথা হয়? পাশ থেকে লুৎফুন্নাহার বলে ওঠে। কেন মা? না, সারাদিনে একবারও তো দেখলাম না ফোন দিতে। মা, সে একজন ডাক্তার, তার কত কাজ জানো? তা বুঝলাম, রাতে তো দিতে পারে, তুইও তো দিতে পারিস। উর্বি হেসে বলে, আমার দরকার হলে আমি দেব, তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা করব না? ওই বাড়ির সবার সাথে কথা বলিস, অথচ যার সাথে বিয়ে হয়েছে তার সাথেই কোনো কথা বলিস না। চিন্তা করব না আমি? না, করবে না। লুৎফুন্নাহার চুপ হয়ে যায়। কিছু সময় পরে বলতে থাকে,
এত শিক্ষিত না হয়ে ভালোই করেছি। বাবা মায়ের যার সাথে বিয়ে দিয়েছে চুপচাপ মেনে নিয়েছি, সুখে থাকছি। আর কিছু বলবে? জিজ্ঞেস করে উর্বি। না। লুৎফুন্নাহার চলে যায়। তহুরা উর্বির দিকে তাকিয়ে মিনমিন করে বলে, তুই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো উর্বি? হ্যাঁ করো। রওনাক ভাই আর তুই এক বিছানায় ঘুমাস তো? উর্বি হাসে, পাগলের মতো গা দুলিয়ে হাসে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলে, হ্যাঁ একেবারে এক বিছানায় পাশাপাশি কাছাকাছি ঘুমাই। যাও তুমি, ভাত খাবো ভাবি। তহুরা বসে থাকে, উর্বির দিকে তাকায়। আল্লাহ যেন তার ননদটাকে ভালো রাখে। সে সেই দোয়া করতে করতে থাকে মনে মনে। সে উর্বির জীবনে আর কোনো ঝামেলা চায় না। উর্বি ফোনের দিকে তাকায়। সত্যিই তো, এতগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে। তার শাশুড়ি ফোন দিয়েছে, তার যা দুইজন ফোন দিয়েছে, শর্মিও ফোন দিয়েছে, শুধু রওনাক দেয়নি। রওনাকের কি ফোন দেওয়া উচিত ছিল? স্ত্রী হিসেবে সামনাসামনি এতটা কনসার্ন দেখায় উর্বির প্রতি। এই সম্পর্কের সমীকরণ উর্বি বুঝতে পারছে না। পাজলড হয়ে আসছে সে। অবশ্য ওই জীবনটার থেকে বেটার, যেটা উর্বির অতীত ছিল। যতটুকু সম্মান পাচ্ছে তাই সই। এক জীবনে সব পেতে হবে এমন তো কোনো কথা নেই। হুট করেই হাতের ফোনটা তুলে নেয় সে। সামনের সপ্তাহে আখতারুজ্জামানের কাছে কাউন্সেলিংয়ের জন্য যেতে হবে। উর্বি এক মনে হাসতে থাকে, বিড়বিড় করে বলে ওঠে। অন্তরা ঢুলু ঢুলু চোখে তাকিয়ে আছে। তার সামনে সামিউল দাঁড়িয়ে। স্ত্রীর জন্য তার ভীষণ চিন্তা হচ্ছে। লামিয়া বলে ওঠে, বাচ্চার অবস্থা স্বাভাবিক একেবারে, ভয়ের কিছু নেই। এই সময় একটু শরীর খারাপ লাগবেই, ভয়ের কিছু নেই। আমি কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছি, বেশি অসুবিধা হলে আমাকে জানিয়ে দিও। অন্তরা উঠে বসে। দুজন নার্স তাকে সাহায্য করে। তার সমস্ত শরীর অসহ্য যন্ত্রণা। রৌনক ডক্টর লামিয়ার কেবিনের বাইরে গিয়ে দাঁড়ায়। লামিয়া বলে, রৌনক শোনো, তোমার ভাইয়ের বউয়ের পাশাপাশি তোমার ভাইয়ের খেয়াল রাখো। বউয়ের চিন্তায় চিন্তায় আবার কি না কি হয়। সামিউল লজ্জা পায়। রৌনক মৃদু হাসে, বলে, অন্তরাকে নিয়ে আমার কেবিনে যা, আমি লামিয়ার সাথে কথা বলে আসছি। ওরা চলে যায়। রৌনক বলে, কোনো অসুবিধে নেই তো? নো ম্যান, অল ইজ ওয়েল। যেইভাবে দুর্বল হয়ে পড়েছে সামিউল খুব চিন্তা করছিল। আচ্ছা আমি যাই, আমার একটা ওটি আছে আধা ঘন্টা পর। রৌনক শোনো। রৌনক লামিয়ার দিকে তাকায়। তোমার বউ আসবে কবে? আগামীকাল হয়তোবা। কেন? জাহাঙ্গীর একটা গেট টুগেদারের আয়োজন করেছে রিভানায়। রৌনক কিছু বলে না, মুচকি হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। নিজের কেবিনের দিকে যেতে যেতে সে হাতের ফোনে এক পল তাকায়। তার কি একবার উর্বিকে ফোন করা উচিত ছিল? উর্বি কি কিছু মনে করবে? সব সময় আগ বাড়িয়ে সব কিছু তো রওনাফি করে। না, ফোন দিয়ে কাজ নেই, যদি বাড়াবাড়ি ভাবে। নাবিল তার গিটারে সুর তুলছিল। সাইমি এসে পাশে বসে। নাবিল বলে, নতুন গানটা শোন আমার। শর্মি কোথায়? ওকে ডাক। শর্মি বিজি। কি করছে? পড়ছে? না, আন্টির সাথে কথা বলছে ফোনে। বাহ, চমৎকার। তুই আন্টি আন্টি করছিস কেন? ছোট মা বল। তাচ্ছিল্য নিয়ে বলে নাবিল। সাইমি নাবিলের দিকে তাকিয়ে থাকে। নাবিল বলে ওঠে, শুনলাম রফিককে নিয়ে রেস্তোরাঁ ধরা খেয়েছিস হাসান স্যারের সাথে। সাইমি ভয় পেয়ে বলে, তুই জানলি কিভাবে? আকিব বলেছে। আর এগোস না, বেয়াদব একটা। তোর নামে আজে বাজে কথা বলে বন্ধু মহলে, ওকে ব্লক করে দে। সাইমি মুখ কালো করে বসে থাকে। নাবিলের মুখে সে এই বিষয়ে কোনো কথা শুনতে প্রস্তুত ছিল না। কিছু সময় পরে বলে, জানিস পাপার কাছে আন্টি কিছুই বলেনি এই ব্যাপারে। আমি তো অবাক হচ্ছি। আমি মোটেও হচ্ছি না। কেন বলো তো? খুব সিম্পল, এটা হচ্ছে ওনার চাল। শর্মিকে হাত করেছে, এখন তোকেও হাত করতে চাচ্ছে, তারপর আমাকে করবে। সাইমি চুপ করে নাবিলের কথা শুনে বিড়বিড় করে বলে, উনি অমন মহিলা নন নাবিল, আমার মনে হয়। যেমন হোক, আমার মাম্মার জায়গা কাউকে দেব না, কঠিন গলায় বলে নাবিল। দোতলা থেকে শর্মির খিলখিল হাসির শব্দ আসছে। সে উর্বির সাথে কথা বলছে। নাবিল মুখে চক্রান্ত শব্দ করে উঠে দাঁড়ায়। সাইমি বলে, কোথাও যাচ্ছিস? যাই গিয়ে ওকে কানের গোড়া একটা চর মেরে আসি। সাইমি অবাক হয়ে যায় তার ভাইয়ের কর্মকাণ্ড দেখে। উর্বি হাঁটছে। অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছে না। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন। সে দুই হাত দিয়ে হাতড়ে পথ খুঁজতে থাকে। তার ভয় করছে, গলা শুকিয়ে যাচ্ছে।
হঠাৎ পায়ের কাছে একটা সাপ চলে আসে। উর্বি জোরে চিৎকার দেয়। রওনাফ এসে উর্বিকে ধরে। উর্বি ঠকঠক করে কাঁপতে থাকে। রওনাফ বলে, কিছু হবে না, ভয় পেও না, আমি আছি। উর্বি শান্ত হতে চেষ্টা করে। হঠাৎ পায়ে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। নিচে তাকিয়ে দেখে আরেকটা সাপ। উর্বি জোরে চিৎকার দিয়ে উঠে বসে। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল তবে? শর্মি খিক খিক করে হাসছে। কি আন্টি, পায়ে কেমন ঠান্ডা দিলাম বলো? উর্বি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সে বিষয়টা বুঝতে 2 মিনিট সময় নেই। শর্মি বলে, আন্টি, তোমাকে সালোয়ার কামিজে একেবারে বাজে লাগছে, যাও গিয়ে হাত মুখ ধুয়ে শাড়ি পরো। উর্বি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সত্যি শর্মি এটা? আরে আন্টি, এভাবে ভয় পাচ্ছ কেন? সত্যি এটা আমি, শর্মি, তোমায় নিতে এসেছি দাদুর সাথে। উর্বি এবার বুঝতে পারে। আচ্ছা আন্টি, তোমার রুমটা এত সুন্দর করে গুছিয়ে রাখো কিভাবে? শর্মি ঘরের আশপাশ দেখতে দেখতে বলে, তোমরা কখন এলে? মা কোথায়? দাদু তোমার আম্মুর আর ভাবির সাথে তোমাদের রান্নাঘরে। আমরা এসেছি ফজরের পরে। রাত 3টায় রওনা দিয়েছি আমরা। রাত 3টায়? হ্যাঁ, দাদু বলল ভোরে এসে খেজুরের রস খাবে, তাই এত তাড়াতাড়ি এলাম। আর কে কে এসেছে? আর কেউ না। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমার পাপা আসেনি? ও মা, পাপা আসবে কিভাবে? পাপা তো রাজশাহী গিয়েছে, তুমি জানো না আন্টি? উর্বি অবাক হয়ে বলে, না, রাজশাহী কি? সেখানে আমাদের হসপিটালের শাখা খোলা হয়েছে, সেটা দেখতেই গিয়েছিল। আজ বিকেলে ফিরতে পারে। উর্বি কিছু না বলে ওয়াশরুমে ঢোকে। তার হঠাৎ এমন অদ্ভুত লাগছে কেন? তার অবচেতন মন কি চাইতো রওনাফ আসুক?